তিনটি বিমানে করে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ৯২ জন সদস্য বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের সেনসিটিভ এলাকা হিসাবে খ্যাত কক্সবাজারে তারা মহড়া দিচ্ছেন এবং ট্রেনিং দিচ্ছেন। তবে তাদের এই বাংলাদেশে আসাটা এবারই প্রথম না, এর আগেও তারা এসেছেন। তবে তারা যেই জায়গাটিতে গিয়েছেন এবং তাদের যে এত পরিমাণ কর্মকর্তা, যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর কর্মকর্তা এসেছেন, এটা নিয়েই কিছু সন্দেহ তৈরি হচ্ছে এবং যেখান থেকে কয়েকটি প্রশ্ন তোলা যাচ্ছে, যেগুলোর জবাব আসলে আমরা পাবো কিনা জানি না, তবে এই প্রশ্নগুলো তুলতেই হবে। দেখেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটা কর্মসূচি রয়েছে যেটার নাম অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল। এই কর্মসূচির আওতায় তারা বিভিন্ন দেশে যায়, সেখানে এর আওতায় তারা বিভিন্ন ধরনের ট্রেনিং দেয়। ওই যেই দেশে যায় স্বাগতিক দেশের এয়ারফোর্সকে তারা বিভিন্ন ধরনের ট্রেনিং দেয়। আমাদের দেশেও তারা এর আগে ২০১০ সালে এসেছে এবং ২০১৯ সালে এসেছে। এই টিমের লোকেরা আর কি, মানে এই টিম বলতে এক্স্যাক্টলি এই কর্মকর্তারা না, কিন্তু এই যে অপারেশনটা রয়েছে প্যাসিফিক অ্যাঞ্জেল, এই প্যাসিফিক অ্যাঞ্জেলের এই সদস্যরা বাংলাদেশে এর আগেও এসেছেন। তো ২০১০ সালে যখন এসেছেন তখন তাদের সদস্য এসেছেন ৫৫ জন। ২০১৯ সালে যখন এসেছেন তাদের সদস্য এসেছেন ৫০ জনের একটু বেশি, ৫২-৫৩ এরকম হবে। এক্স্যাক্টলি সংখ্যাটা আমার পক্ষে জানা সম্ভব হয়নি, তবে ৫০+। এবারে সংখ্যাটি এসেছে কত? ৯২। খুবই সিগনিফিক্যান্ট। কিছুদিন আগে এই প্যাসিফিক অ্যাঞ্জেলের এই যে যারা সদস্য রয়েছেন, তারা একই কাজে তারা শ্রীলঙ্কায়ও গিয়েছেন। শ্রীলঙ্কায় গিয়ে তারা বাংলাদেশে যেরকম ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে এরকম ট্রেনিং দিয়ে আসছেন, এরকম মহড়া চালিয়ে আসছেন। সেখানে কতজন গেছে? অ্যারাউন্ড ৬০ জন। বাংলাদেশে শ্রীলঙ্কার সঙ্গেও যদি আপনি কম্পেয়ার করেন ৩০ জন বেশি এসেছে। কেন বাংলাদেশে বেশি সংখ্যক লোক এসেছে? এটা নিয়ে একটা প্রশ্ন তোলাই যাচ্ছে। কারণ যেখানে আপনি প্রতি সেশনে বা প্রতিটা অপারেশনে আপনি ৫০ জনের কাছাকাছি ৫০ থেকে ৬০ জন লোক পাঠাচ্ছেন, বাংলাদেশে কেন আপনার এই ৬০ জনও যদি আমি সর্বোচ্চ ধরি, বাংলাদেশে কেন ৩২ জন বেশি আসলো? এই প্রশ্নের জবাব আমরা আসলে কার কাছে পাবো? এটা গেল একটা। ২০১০ সালে যখন এই এই অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলের সদস্যরা এসেছেন, তারা ট্রেনিং এবং মহড়াটা কোথায় দিয়েছেন? যখন ৫৫ জন সদস্য এসেছিলেন, তারা ট্রেনিং এবং মহড়াটা দিয়েছিলেন যশোরে যে এয়ারবেস রয়েছে সেখানেই তারা ট্রেনিং দিলেন। এরপরে ২০১৯ সালে যখন শেখ হাসিনা, এই দুইটাই শেখ হাসিনার সরকারের শাসন আমলে যখন এসেছেন, করোনার আগে দিয়া, করোনার সময় তাদের কর্মকাণ্ড ওইরকমভাবে চলতে আমি দেখিনি, আমি অনেক ইন্টারনেট ঘাটাঘাটি করেছি। ২০১০ সালে যখন এসেছে তখন লালমনিরহাটে তারা এই মহড়া চালিয়েছে, ট্রেনিং দিয়েছে। আমার প্রশ্ন হলো, আপনি যখন যশোরে দিলেন, লালমনিরহাটে দিলেন, এইবার যখন সময়টা খারাপ, যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে আমেরিকার সঙ্গে আমাদের এক ধরনের বিভিন্ন ধরনের গোপন চুক্তি হচ্ছে, যখন আমরা অনেকেই আমাদের এখানে অনেকেই মনে করছে করিডোর দেওয়ার নামে নানান কিছু হচ্ছে, মিয়ানমারে যে যুদ্ধটা হচ্ছে এটা নিয়ে বাংলাদেশকে একটা রণক্ষেত্র তৈরি করার চেষ্টা চালাচ্ছে আমেরিকা আমাদের কৃষি দখলে নিতে চাচ্ছে, আমেরিকার সঙ্গে আমাদের কিছু গোপন চুক্তি হয়েছে, যেই চুক্তির অধীনে আমেরিকা এখানে আসলে কিছু একটা করতে চাচ্ছে। যখন জনগণের মধ্যে এইসব নিয়ে প্রশ্ন রয়েছে এবং সংশয় রয়েছে এবং আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে, ঠিক একইভাবে বিগত সরকারের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, যিনি ৫ আগস্ট যার পতন হয়েছে ২০২৪ সালে, তিনি যখন বলেছিলেন আমেরিকা তার কাছে সেন্ট মার্টিন চাচ্ছে, এবং আমরা দেখলাম এই সরকারের আমলে সেন্ট মার্টিনকে এক ধরনের লকডাউনের মধ্যে রাখা হয়েছে, সেন্ট মার্টিনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না পরিবেশের অজুহাত দেখিয়ে। যাই হোক, সেই সময়ে কেন আগের দুইটা যশোরে হলো এবং লালমনিরহাটে হলো, এবার কেন কক্সবাজারে যেতে হলো? আমাদের তো এয়ারবেস আরও রয়েছে, ঢাকাতে এয়ারবেস রয়েছে, আমাদের টাঙ্গাইলে রয়েছে, কেন সেগুলোতে যাওয়া হয়নি? বা দেশের আরও যেসব এয়ারবেস রয়েছে সেখানে কেন মহড়া দিতে দেওয়া হলো বা দিল না? কেন এবার কক্সবাজারে যাওয়া হলো, যখন কক্সবাজারকে ঘিরে মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন রয়েছে, মানুষের মনের মধ্যে নানান ধরনের সংশয় রয়েছে, মানুষের মধ্যে নানান কিছু রয়েছে? এই যে দিনব্যাপী কয়েকদিন ধরেই যে যুক্তরাষ্ট্রের যে বিমানগুলো আসছে, তাদের বিমান বাহিনীর সদস্যরা যে বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত এয়ারপোর্টে যে নামছেন, এগুলো নিয়ে যে আলোচনা সমালোচনা চলছে, এগুলোতে একটা বেজ রয়েছে।
আমি ধরে নিতে পারি এটা গুজব, আমি ধরে নিতে পারি এই আলোচনার বেশিরভাগই অমূলক, বা এই যে সোশ্যাল মিডিয়াতে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলোর বেশিরভাগই অমূলক বা অতিরঞ্জিত কিংবা গুজব। কিন্তু যুক্তরাষ্ট্র যে এখানে কোনো একটা কিছু করতে চাচ্ছে এটা নিয়ে তো মানুষের মনের মধ্যে প্রশ্ন রয়েছে। এবং যেখানে আগের মহড়াগুলো যশোরে হয়েছে, লালমনিরহাটে হয়েছে, এবারেরটা কেন কক্সবাজারে? আবার এই সেন্সিটিভ সময়ে কেন আমাদেরকে ওই যুক্তরাষ্ট্রের এই বিমান বাহিনীর কর্তাদেরকে এখন আসতে সিগন্যাল দেওয়া হইতে হবে? এইসব প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এইসব প্রশ্নের জবাব আমরা পাবো না। আরও একটা প্রশ্ন রয়েছে। দেখেন, এইখানে বাংলাদেশের বিমান বাহিনীর কতজন ট্রেনিং নেবেন? 90 জন। যুক্তরাষ্ট্রের এসেছেন কতজন? 92 জন। একজন কি একজনকে ট্রেনিং দিবেন? তাও তো দুজন এক্সট্রা থাকে। আমাদের আইএসপিআর থেকে একটা বক্তব্যে বলা হয়েছে, বা একটা প্রেস রিলিজে বলা হয়েছে যে হচ্ছে 150 জনের মতো। আমি বাংলাদেশের যে আমেরিকান দূতাবাস রয়েছে তাদের যে ওয়েবসাইট, সেখানে তারা স্পষ্টত লিখেছে আমেরিকার এসেছেন 92 জন, বাংলাদেশের ট্রেনিং নেবে বাংলাদেশ বিমান বাহিনীর 90 জন। অর্থাৎ জন প্রতি প্রতি একজন হচ্ছে, এবং আরও 2 জন এক্সট্রা থাকছে। যেখানে প্রতিটা দেশে 50-60 জন গিয়ে থাকে, সেখানে কেন বাংলাদেশে 92 জন এলো? এই প্রশ্নটার জবাব কিভাবে দিবেন? আমি ধরে নিলাম অপারেশন প্যাসিফিক যে অ্যাঞ্জেল নামের যে অপারেশনটি রয়েছে, যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যে কর্মসূচিটা রয়েছে, এটা খুবই সৎ উদ্দেশ্যে আমি ধরে নিলাম এটা আসলে আমাদের দেশের আমাদের এয়ারফোর্সের উন্নয়নের জন্য। আমি ধরে নিলাম এতে আমাদের লাভই বেশি। কিন্তু এই যেখানে সব দেশে 50 থেকে 60 জন যায়, সেখানে আমাদের দেশে কেন 92 জন এলো? 100 এর কাছাকাছি। এই প্রশ্নের জবাবটা কে দেবে আমাদেরকে? এই কারণেই মানুষের মনের মধ্যে যখন ঠাস ঠাস করে 3টা বিমান যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স লেখা হচ্ছে, 3টা বিমান বাংলাদেশের যে কোনো একটা বিমানবন্দরের নামে, মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সেই আতঙ্ক থেকে মানুষ হচ্ছে নানান কথা বলতে থাকে। ঠিক এই ঘটনাটাই ঘটছে। কিন্তু আমি মনে করি যে অতিরিক্ত বিমান বাহিনীর সদস্য আসা, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য আসাটা একটা বড় প্রশ্ন মার্ক দিচ্ছে। বিকজ আমাদের একটা মেমোরি রয়েছে যেখানে এই সরকার করিডোর নিয়ে আলোচনা করেছে, যেখানে এই সরকার হচ্ছে শুল্ক কমাতে গিয়ে বিভিন্ন ধরনের চুক্তি করেছে, যেখানে এই সরকার যখন ক্ষমতায় বসে, এরপর যখন যুক্তরাষ্ট্রে ইলেকশনটি হয়, তখন ট্রাম্প বলে ফেলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে। কিন্তু ট্রাম্প যখন ক্ষমতায় বসে, এরপর আমরা দেখলাম একের পর এক বাংলাদেশের প্রশংসা করে, অথচ বাংলাদেশের মানুষই এই সরকারের প্রশংসা করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি আপনি এই তার সরকারের যে লাইফ টাইমটা ধরেন, এখন পর্যন্ত 1 বছরের বেশি সময়, এই 1 বছরের প্রথম 6 মাস ডক্টর ইউনূসকে নিয়ে মানুষের মধ্যে একটা মোহ ছিল। এরপরে যখন দেখলো যে এই সরকার আসলে কিছুই করতে পারতেছে না, যখন দেখলো যে দেশে চুরি, ছিনতাই, তারপরে খুন খারাপি, ডাকাতি এসব চলছে, তখন মানুষের মোহ ভাঙতে শুরু হলো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর থেকে অনেকেই সমর্থন সরিয়ে নিলেন, কিংবা তাকে তিনি যেন দ্রুত একটা নির্বাচন দিয়ে চলে যান, এরকম কথাবার্তা বলতে থাকেন। কিন্তু আমরা কন্টিনিউয়াসলি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গত কিছুদিনের যুক্তরাষ্ট্রের গত কয়েকটি যদি প্রেস রিলিজ আপনি দেখেন, বা যুক্তরাষ্ট্রের স্টেটমেন্ট দেখেন, যে বাংলাদেশে সব কিছু স্ট্যাবল রয়েছে। যখনই আপনার এরকম একটা শক্তিধর দেশ যখন বলবে যে আপনার এ দেশে সব কিছু স্ট্যাবল রয়েছে, কিংবা বাংলাদেশে সব কিছু স্ট্যাবল রয়েছে, তখনই বুঝে নিতে হবে বাংলাদেশে তার যে স্বার্থ, সেগুলো সেই সবই বাস্তবায়ন করতে পারছে। এটা হইল চরম সত্য কথা। শেখ হাসিনার আমলে বাংলাদেশকে নিয়ে কোনো নেতিবাচক স্টেটমেন্ট কি ভারত দিয়েছে? একেবারেই না। কেন দেয়নি? কেননা তার যে স্বার্থ শেখ হাসিনার আমলে এখানে বাস্তবায়িত হয়েছিল বিধায় সে সেরকম নেতিবাচক বা হচ্ছে বাংলাদেশে এত গুমখুন হইলেও ভারত কোনো স্টেটমেন্ট দেয় নাই সেটার বিরুদ্ধে। কিন্তু শেখ হাসিনা যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে সে সংখ্যালঘুদেরকে নিয়ে হঠাৎ করে তার প্রীতি বেড়ে গেল এবং নানান ধরনের স্টেটমেন্ট দেওয়া শুরু করলো। আবার শেখ হাসিনার আমলে যুক্তরাষ্ট্র একের পর এক স্টেটমেন্ট দিত, বাংলাদেশে গণতন্ত্র নাই, ছিল না, এটা সত্য কথা, যুক্তরাষ্ট্র দিয়েছে, এবং সেগুলো আমাদের মতো মুক্তিকামী মানুষের পক্ষে গিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র এখন কি দিচ্ছে? দিচ্ছে না। এটাই হইল যে আপনি বিদেশি রাষ্ট্রের স্বার্থ বোঝার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় কেস স্টাডি। ঠিক এই ঘটনাটাই চলছে। যুক্তরাষ্ট্রের এই মহড়ার জন্য লোকগুলা আসা কখনোই খারাপ না, এগুলা যুগে যুগে এসেছে, আসবে, খুবই স্বাভাবিক।
কিন্তু যখন সংখ্যাটা 50 থেকে হঠাৎ করে 92 হয়ে যায় তখনই সন্দেহ লাগে। যখন হঠাৎ করে কক্সবাজার এবং লালমনিরহাট থেকে আপনি কক্সবাজারে চলে যান তখনই সন্দেহটা লাগে যে কক্সবাজার তো আমাদের জন্য সেনসিটিভ এলাকা এবং কক্সবাজারের ওপারেই আমাদের প্রতিবেশী একটা দেশে গৃহযুদ্ধ চলছে, যে যুদ্ধটা আমাদের জন্য খুবই কাল হয়ে উঠে দাঁড়াইতে পারে। আবার ওই গৃহযুদ্ধ চলা একটা গোষ্ঠীর জন্য বা ওইখানকার মানুষের জন্য মানবিক করিডোর দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে আমাদের কাছে জাতিসংঘ। সব মিলিয়ে আমাদের মধ্যে সন্দেহ, আমাদের মধ্যে সংশয়, আমাদের মধ্যে প্রশ্ন থাকবেই। কেন এত লোক এসেছে, কেন হঠাৎ করে ওই অঞ্চল থেকে এটা কক্সবাজারের দিকে চলে গেল, এই প্রশ্নগুলো আমাদের থাকবেই। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।